আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। যাদবপুর কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের জানাচ্ছি বর্ষার শেষে শীতের শুরুতে শীতের যে আগমনী বার্তা, শিশির ভেজা সকাল, মনোমুগ্ধকর বিকালের শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি তোমরা সকলেই বই নিয়ে আমার ক্লাসটি উপভোগ করবে, সেই আশায় আমি আজকের ক্লাস শুরু করব। আজকের ক্লাস শুরুতে আমি আমার বিষয়ের একটু ধারণা দিব। সমাজকর্ম, এই সমাজকর্ম বিষয়টি টোটালি দুইটা পার্ট, যার সাবজেক্ট কোড নাম্বার 271, 272। সমাজকর্মর সাবজেক্ট কোড নম্বর হচ্ছে 271, 272। 271 হচ্ছে প্রথম পত্র আর এটা হচ্ছে দ্বিতীয় পত্র। তো 271ই আমরা নর্মালি ক্লাস নিচ্ছি, কয়েকদিন ধরে শুরু করেছি। 271 এবং 272 এই দুইটাতে টোটাল মার্কস হচ্ছে 200 মার্ক, অর্থাৎ পার সাবজেক্টে মার্ক হচ্ছে 100 মার্কস। এই 100 মার্কসের ভিতরে 70 মার্কস হচ্ছে রিটেন আর 30 মার্কস হচ্ছে MCQ। ঠিক খুব ইজিলি এখানে আমাদের বোর্ড পরীক্ষায় বর্তমান সিলেবাস অনুযায়ী বোর্ড পরীক্ষায় 11টি প্রশ্ন থাকবে। 11টি থেকে যে কোনো 7টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। বন্ধুরা, আমরা সকলেই জানি বর্তমানে সৃজনশীল পদ্ধতিতে আমাদের পরীক্ষার প্রশ্নের উত্তর করতে হয়। ক্রিয়েটিভ কোশ্চেন, সৃজনশীলতা, সৃষ্টি করা, নতুন কিছু উদ্ভাবন করা, তৈরি করা, এটি হচ্ছে সৃজনশীল প্রশ্নের মূল উদ্দেশ্য। সেখানে আছে জ্ঞানমূলক, তারপর আছে অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা। এগুলা নিয়ে মূলত সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। তো আমাদের যেহেতু 11টি প্রশ্ন থাকে, 7টি প্রশ্নের অ্যান্সার করতে খুব ইজিলি করা যাবে। আর আমরা প্রথম থেকেই বলেছি যেহেতু আমাদের এই বিষয়টি হচ্ছে টোটালি সমাজ নির্ভর, সো এই ক্ষেত্রে খুব বেশি চাপে থাকার কিছু নাই। আমরা প্রতিনিয়ত সমাজে যে কাজগুলো করছি সেইগুলোই আমাদের এই পাঠের মূল বিষয়। যাক, আমরা আজকে একটু আলোচনা করতে চাচ্ছি সমাজকর্ম পাঠের প্রয়োজনীয়তা। অর্থাৎ আমি বাজারে যাচ্ছি, কেন যাচ্ছি সুনির্দিষ্ট একটা উদ্দেশ্য থাকতে হবে। বাজারে আমার কি প্রয়োজন সেটা আমার জানা থাকতে হবে, তাহলেই কেবলমাত্র আমার কর্মের সাথে উদ্দেশ্যের যদি সমন্বয় না থাকে, লক্ষ্যের যদি সমন্বয় থাকে, তাহলে সাকসেস হয়ে যাবে না। সো সমাজকর্ম আমরা কেন পাঠ করব এই বিষয়টি আমাদের জানা অবশ্যই জরুরি। যদি সমাজকর্ম পাঠের প্রয়োজনীয়তা আমরা না জানি, তাহলে পাঠ করাটাই অনর্থক হয়ে যাবে। কি বলো বন্ধুরা? যাক শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমাজকর্ম পাঠের প্রয়োজনীয়তায় সর্বপ্রথম আমরা বলতে পারি আমাদের কাজ হচ্ছে সমাজকর্ম পাঠ করলে কি কি হবে, কি কাজ করা যাবে। 1 নম্বর হচ্ছে জনগণকে সংগঠিত করা। জনগণকে সংগঠিত করা। সমাজকর্ম পাঠের অন্যতম প্রয়োজনীয়তা হচ্ছে জনগণকে সংগঠিত করা। যে কোনো কারণে, সমাজের কল্যাণের জন্য হোক বা কোনো কাজের জন্য হোক, সামাজিক কোনো কাজের জন্য হোক, প্রতিটা মানুষই তার দায় দায়িত্ব সঠিকভাবে প্রথম অবস্থায় পালন করতে চায় না বা করে না। সকলেই চায় আরেকজন কাজটা করে দিক, তাহলেই ভালো হয়, তাই না? আমি চিন্তা করি আমার বাবা কাজটি করবে, বাবাও চিন্তা করে আমার সন্তান করবে। সো এভাবে যদি আমরা একজন আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট থাকি, তাহলে হয়তো শেষ পর্যন্ত দেখা যাবে আমরা যে কর্মটি করতে যাচ্ছি সে কর্মটি আমাদের করা হয়নি। তাই আমাদের সমাজকর্মের পাঠের মূল বিষয় হচ্ছে জনগণকে সংগঠিত করা। জনগণকে সংগঠিত করতে হবে। যে কোনো কাজেই জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যদি থাকে, তাহলে আমরা দেখব অবশ্যই
কী হবে বন্ধুরা, কাজটি সঠিকভাবে হয়ে যাবে। যেমন আমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি, আমরা যেই ঘটনাটি গত ক্লাসে বলেছিলাম, আমাদের সেই নোয়াখালীর বেগমগঞ্জের সেই ঘটনাটির পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের সব জায়গাতে সামাজিক, রাজনৈতিক, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন আজকে একটা বিষয় সংগঠিত হয়েছে বন্ধুরা আমার। সেই বিষয়টি হচ্ছে আমাদের যারা রেপ করে, ধর্ষক, এই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি। আর তারই ধারাবাহিকতায় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গত কয়েকদিন আগে তার বক্তব্যে ক্লিয়ার করেছেন যে এর শাস্তি, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা যাতে হয় সেই মোতাবেক একটি আইনের সংশোধন করে হলেও আমরা এই আইনটি করব। সো কী জন্য এটা সংগঠিত হয়েছে আমরা বুঝতে পারছি কী জন্য এটা হলো। এটার চাওয়াটা হলো জনগণকে সংগঠিত করা গেছে, জনগণ এই বিষয়টার উপরে নিশ্চয় সংগঠিত হয়েছে। এরপরে 2 নম্বর কথা হচ্ছে সচেতনতা সৃষ্টি। সচেতনতা সৃষ্টি, সচেতনতা, আমরা সচেতন ছিলাম না, অসচেতন ছিলাম। আমরা যদি এখন থেকে 10 বছর বা 15 বছর আগের দিকে ফিরে যাই, এখন থেকে আমরা 15 বছরের ব্যাকে যদি যাই, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা কিন্তু সচেতন ছিলাম না। এখন আমরা একটা জিনিস দেখি, প্রতিটা ঘরে ঘরে প্রতিটা বাচ্চা প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছে। আর এখন থেকে 15 বছর আগে কিন্তু বন্ধুরা প্রতি ঘরে ঘরে এরকম প্রাথমিক শিক্ষাটা বাধ্যতামূলক ছিল না। অর্থাৎ বাধ্যতামূলক সরকারের পক্ষ তো থাকলেও আমাদের অভিভাবকদের বা আমাদের সামাজিক আর্থসামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা 100% স্টুডেন্টকে বিদ্যালয়মুখী করতে পারিনি। তবে সেই ক্ষেত্রে কী হয়েছে, সচেতনতা সৃষ্টি হয়েছে বন্ধুরা। আমরা যদি আরও একটু বলি, আমরা দেখতে পাবো এখন থেকে 15 বছর আগে স্যানিটেশন ব্যবস্থা, 100% স্যানিটেশন ব্যবস্থা আমাদের ছিল না। কেন ছিল না বন্ধুরা? আমাদের সচেতনতার অভাবে আমরা একটু অসচেতন ছিলাম, বিধায় আমাদের ছিল না। এরপরে আমাদের বাংলাদেশে ব্রাক, একটি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এই ব্রাক আসলো। ব্রাক এসে বাড়িতে বাড়িতে জরিপ শুরু করলেন যে প্রতিটা বাড়িতে স্বাস্থ্যসম্মত বাথরুম আছে কি না। যাদের না আছে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করেছে 100% ফ্যামিলিতে স্বাস্থ্যসম্মত বাথরুমের ব্যবস্থা করতে। এটা হয়েছে মূলত সচেতনতার সৃষ্টির জন্য। এখনও আমরা যদি একটু সচেতন হতে পারি, তাহলে আমাদের সমাজ থেকে যে সমস্ত সমস্যাগুলো আছে, বাল্য বিবাহ থেকে শুরু করে অনেক কিছুই দূর করা সম্ভব হবে। এরপরের সমাজকর্ম পাঠের প্রয়োজনীয়তা হচ্ছে চাহিদা ও এরপরে সমাজকর্ম পাঠের প্রয়োজনীয়তা হচ্ছে চাহিদা ও সমস্যা সম্পর্কে জ্ঞান অর্জন। চাহিদা, যা কিছু পাইবার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে আমরা চাহিদা বলতে পারি। আমাদের চাহিদা থাকবেই, প্রতিটা মানুষেরই চাহিদা থাকে। নট অনলি মানুষ, প্রতিটা প্রাণীগুলোরই চাহিদা আছে। কারো খাওয়ার চাহিদা, কারো ঘুমানোর চাহিদা, কারো অ্যান্ড্রয়েড ফোনের চাহিদা, কারো হচ্ছে এলইডি টেলিভিশনের চাহিদা। সো চাহিদার কোনো শেষ নাই। চাহিদা ও সমস্যা সম্পর্কে জ্ঞানার্জন করবার জন্য সমাজকর্ম পাঠের প্রয়োজনীয়তা আছে। জাস্ট এক্সাম্পল, দরিদ্র ফ্যামিলির একজন সন্তান, দরিদ্র ফ্যামিলির একটি সন্তান, সেই সন্তানেরও কিন্তু মোবাইল ফোনের চাহিদা আছে। অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের বর্তমান প্রেক্ষাপটে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের চাহিদা আছে। আমরা যেই বয়সটাতে এই চাহিদাগুলো আমাদের অতিরিক্ত মাত্রায় আমাদের আবেগ দ্বারা পরিচালিত হয়, সেই বয়সে আমরা সঠিকভাবেই আমাদের মস্তিষ্ককে কাজে লাগাতে পারি না। যে কোনো ওয়েতে আমার পণ্যটি বা আমার চাহিদাটি আমি পূরণ করতে চাই। তো সমস্যাটা কোন জায়গায়? সমস্যা হচ্ছে বাস্তবিকভাবে আমাদেরকে এই চাহিদা পূরণের বিপরীতে কি সমস্যা আছে এইটা খুঁজে বের করতে হবে। কোনো বাবা মাই কি চায় না তার সন্তানের হাতে একটি মোবাইল ফোন থাক? চায় না বন্ধুরা? চায়। এমন কোনো বাবা মা নাই যে সে চায় না আমার সন্তানটি ভালো থাকুক, আমার সন্তানের হাতে ফোন থাক, আমার সন্তান ভালো লেখাপড়া করুক। সব বাবা মাই চায়। কিন্তু সমস্যা এবং চাহিদার সাথে সমস্যা থাকবেই। যদি
এই সমস্যাটা আমরা একটু অনুধাবন করতে পারি বা অনুধাবন করবার প্রয়োজনীয়তা মনে করি, তাহলে সমাজকর্ম পাঠের প্রয়োজনীয়তা আছে। যদি সমাজকর্ম পাঠ না করে থাকি তাহলে আমরা অনেক সময় তো এটা বুঝতে পারি না। যাই হোক, আমরা তাহলে অবশ্যই চাহিদা পূরণ করতে গেলে সমাজকর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এরপরে উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ। এরপর হচ্ছে উন্নয়ন কর্মকাণ্ডে জন অংশগ্রহণ। আমরা উন্নয়নের 4G গতিতে আছি। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হতে যাচ্ছে। বন্ধুরা, আমরা যদি একটু দেখি আমাদের এলাকাতে যে সমস্ত উন্নয়নগুলো হচ্ছে, ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট, বিল্ডিং, সরকারি যে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ডগুলো হচ্ছে, সেই উন্নয়ন কর্মকাণ্ডে আমাদের জন অংশগ্রহণ একটু কম। আর এই জন অংশগ্রহণ কম বিধায় আমরা সচেতন নই। এই জন অংশগ্রহণ কম বিধায় আমাদের উন্নয়নের যেই ধারাটা, সেই ধারাটা মাঝে মাঝে কী হয়, ব্যাহত হয়ে যায়। অর্থাৎ আমরা দেখি একটা রোড করবার সময় বা একটা বিল্ডিং করবার সময় ঠিকাদারি প্রতিষ্ঠান চায় একটু এদিক ওদিকে করতে। যদি এই ক্ষেত্রে জনগণ সচেতন থাকে বা জন অংশগ্রহণ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু কি হয়, ওই ফাঁকি বা উনি যেটা করতে চাচ্ছে ওইটা করতে পারে না। যদি না পারে তাহলে এটা কি হবে, টেকসই বা মজবুত হবে। এই জন্য উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ থাকতে হবে। রাষ্ট্রের উন্নয়ন, ব্যক্তির উন্নয়ন, সব উন্নয়ন কর্মকাণ্ডেই জন অংশগ্রহণ থাকতে হবে। তাহলেই কেবলমাত্র আমাদের উন্নয়ন প্রক্রিয়াটা টেকসই হবে। সো এই জন্য আমাদের এই উন্নয়ন কর্মকাণ্ডে জন অংশগ্রহণ বৃদ্ধি করবার জন্য আমাদের সমাজকর্ম পাঠের প্রয়োজনীয়তা আছে। এরপর হচ্ছে মাথাপিছু আয় বৃদ্ধি। মাথাপিছু আয় বৃদ্ধি। মাথাপিছু আয়, প্রতিটি মানুষ তার মাথাপিছু আয় নির্ধারিত হয় একটি দেশের জাতীয় আয়ের উপরে। জাতীয় আয়ের উপরে তার মাথাপিছু আয় নির্ধারিত হয়। তাহলে মাথাপিছু আয় বৃদ্ধি করতে হলে জাতীয় আয় বৃদ্ধি করতে হবে। আর জাতীয় আয় বৃদ্ধি পেতে হলে প্রতিটি জনগণকে তার নিজস্ব আয় বাড়ানোর জন্য সক্রিয়ভাবে চেষ্টা করতে হবে। তাহলে আমাদের সমাজকর্ম পাঠের প্রয়োজনীয়তা জনগণের মাথাপিছু আয় বৃদ্ধির জন্য সমাজকর্ম পাঠ করা উচিত। অর্থাৎ প্রতিটি মানুষকে যদি আমরা কর্মে নিযুক্ত করতে পারি, প্রতিটি মানুষকে যদি আমরা সঠিক তার দায়িত্ব এবং কর্তব্যটি পালন করবার জন্য উদ্বুদ্ধ করতে পারি, তাহলেই কেবলমাত্র আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পাবে। তাই মাথাপিছু আয় বৃদ্ধির জন্য আমাদেরকে কি করতে হবে, সমাজকর্ম পাঠের প্রয়োজনীয়তা বুঝতে হবে। তাহলে অবশ্যই আমাদেরকে মাথাপিছু আয় বৃদ্ধির জন্য সমাজকর্ম পাঠ করা প্রয়োজন। এরপর হচ্ছে স্বনির্ভরতা অর্জন। সেলফ ডিপেন্ডেন্ট, স্বনির্ভরতা অর্জন। প্রতিটি মানুষকে নিজের উপরে নির্ভর করতে হবে। তাহলে কেবলমাত্র আমরা উন্নত জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে পারবো। অর্থাৎ অন্যের উপরে কখনোই নির্ভর করে চলা যাবে না। কারণ অন্যের উপরে নির্ভর করতে গেলে যে কোনো জায়গায় বাধার সৃষ্টি হতে পারে। স্বনির্ভরতা অর্জন করবার জন্য সমাজকর্ম পাঠ করা প্রয়োজন। অর্থাৎ আমি কিভাবে কারিগরি শিক্ষায় বা রাষ্ট্রীয় যে সমস্ত উপাদানগুলোর সাথে আমাকে সমন্বয় করতে হবে, যেই সমস্ত জায়গায় আমি দেখতে চাই সেই জায়গায় যাওয়ার জন্য আমাকে যেইগুলো করতে হয় নীতি নৈতিকভাবে এবং বৈধভাবে যে কাজগুলো করলে আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব এবং নিজের উপরে নির্ভর করতে পারবো, সেটি হচ্ছে স্বনির্ভরতা অর্জন। আর এই স্বনির্ভরতা অর্জন করতে হলে অবশ্যই নিজেকে সম্পদ হিসেবে বিবেচনা করে কাজে লাগাতে হবে। যদি আমরা কাজে লাগাতে পারি বন্ধুরা, তাহলেই কেবলমাত্র আমরা মাথা উঁচু করে সমাজের বুকে, দেশের বুকে, বিশ্বের বুকে মাথা উঁচু করে গর্বিত মানুষ হিসেবে, জাতি হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারবো। এরপর হচ্ছে মানব সম্পদ উন্নয়ন।
আমাদের সরকারের একটি স্লোগান আছে, জনসংখ্যার ক্ষেত্রে স্লোগানটা আমরা দিয়ে থাকি, 2-এর অধিক সন্তান নয়, একটি হলে ভালো হয়। 2-এর অধিক সন্তান নয়, একটি হলে ভালো হয়। এর আগে কী ছিল? ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট। এখন কিন্তু ওই ধারা থেকে আমরা ফিরে এসে এখন আমরা বলছি 2-এর অধিক সন্তান নয়, একটি হলে ভালো হয়। এটা রাষ্ট্রীয় স্লোগান, কিন্তু আমাদেরও স্লোগান হচ্ছে আমার সন্তান যেই কটাই হোক, সন্তানগুলো যেন রাষ্ট্রের উপকারের জন্য এক একটি সন্তান এক একটি পার্স হিসেবে মানব সম্পদে পরিণত করতে পারি। আমরা মানব সম্পদ মানে সে মানুষ, আমরা মানুষ, আমাদেরকে রাষ্ট্রের বোঝা মনে করা হয়। সো আমরা এই রাষ্ট্রের বোঝা থেকে বেরিয়ে আসতে চাই। তাহলে কি করতে হবে? আমাদেরকে বিভিন্ন বৃত্তিমূলক শিক্ষা, কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষিত হয়ে আমি এই বোঝা থেকে সম্পদে পরিণত হতে হবে, অর্থাৎ আমি সম্পদের একটি অপরিহার্য উপাদান হতে হবে। যদি উপাদান হতে পারি, অর্থাৎ মানব সম্পদ উন্নয়ন হতে পারে, তাহলেই কেবলমাত্র আমাদের রাষ্ট্র এগিয়ে যাবে, দেশ এগিয়ে যাবে, সমাজ এগিয়ে যাবে, পরিবার এগিয়ে যাবে। তাই সমাজকর্ম পাঠের অন্যতম প্রয়োজনীয়তা, মানুষকে মানব সম্পদে রূপান্তর করতে হলে কি করতে হয়, মানব সম্পদে রূপান্তরিত হতে হলে কি কি ভূমিকা পালন করতে হয়, সেইটা জানাটা হচ্ছে অন্যতম কাজ। তাহলে আমাদেরকে কি করতে হবে? সমাজকর্ম পাঠ করার প্রয়োজন কেন? এই মানব সম্পদ উন্নয়নের জন্য। এরপরে হচ্ছে বন্ধুরা নেতৃত্বের বিকাশ। নেতৃত্ব আলাদা একটি গুণাবলী, সকল মানুষ নেতৃত্ব দিতে পারে না, বাস্তবিক আলাদা, রাজনৈতিক প্রেক্ষাপটটা আলাদা। আসলে নেতৃত্বের একটা এক্সট্রা গুণাবলী থাকে। নেতৃত্ব জোর করে দেওয়ার কাজ না, নেতৃত্ব জোর করে একটা মানুষকে সামনে বসায় রাখলেই সে নেতা হয় না। নেতৃত্ব হওয়ার মতো কিছু গুণাবলী থাকতে হয়, কিছু যোগ্যতা থাকতে হয়, তাহলে কেবলমাত্র নেতৃত্ব সুন্দর হয়। যাই হোক, আমরা যদি ধরি, আমরা একটা নদী পাড়ি দিব, একটা নদী পার হব, সেই পার হওয়ার ক্ষেত্রে যদি দক্ষ মাঝি না হয়, দক্ষ মাঝি না থাকে, তাহলে আমি ওপারে যে ঠিকমতো পৌঁছবো কিনা, সঠিক সময়ে পৌঁছবো কিনা, এটা নিয়ে অনেকটা সন্দিহান থাকতে হয়। সো নেতৃত্বের বিকাশটা সমাজকর্ম পাঠের মাধ্যমে ব্যক্তি তার নিজের স্বীয় দায়িত্ব এবং কর্তব্য সঠিকভাবে পালন করবে। তার লোকালিটির ভিতরে বা তার এরিয়ার ভিতরে যে সমস্ত ব্যক্তিবর্গ থাকবে তাদেরকে সঠিকভাবে দেখভাল করবে, তাদের প্রতি প্রয়োজনীয়তা, নিজের ব্যক্তিগত প্রয়োজনীয়তা অনুভূত হবে, দেন তাহলে তার নেতৃত্বের বিকাশ আসবে। তাহলে সমাজকর্ম পাঠ করলে নেতৃত্বের গুণাবলী সম্পর্কে জানা যাবে, নেতৃত্বের বিকাশ সম্পর্কে জানা যাবে। একজন নেতার কি কি গুণাবলী থাকতে পারে সেইগুলো জানতে হলে অবশ্যই আমাদেরকে সমাজকর্ম পাঠ করতে হবে। সমাজকর্ম পাঠ বাদে আমরা কোনোভাবেই নেতৃত্বের বিকাশের কথা কল্পনাও করতে পারি না, কারণ আমাদের প্রতিটা নেতাই কিন্তু আমরা বলে থাকি এবারের মতো সুযোগ দিন, কি করব? এই সমাজকে পাল্টিয়ে দিব। আমি আপনাদের খেদমত করবার সুযোগ চাই, আমাকে খেদমত করার সুযোগ দিন। দেন আপনি নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে খেদমত করতে চান, নির্বাচিত জনপ্রতিনিধি বাদেও খেদমত করা যায়। যাই হোক, আমাদের বিষয় সেটা না, আমাদের বিষয় হচ্ছে প্রতিটা মানুষের ভিতরে কিছু গুণাবলী থাকবে, সেই গুণাবলীটাকে তাকে ফুটিয়ে তুলতে হবে। এরপর হচ্ছে সুপ্ত প্রতিভার বিকাশ। সুপ্ত প্রতিভার বিকাশ। প্রতিটা মানুষের ভিতরে কোনো না কোনো প্রতিভা লুকায়িত আছে, আমরা হয়তো সবগুলো সঠিকভাবে প্রকাশ না হওয়ার কারণে আমরা জানি না যে কোথায় তার প্রতিভাটি আছে। সো এই কারণে একটি বাচ্চা যখন ছোট থাকে, সেই ছোট থাকতেই তার কিছু প্রায়োরিটি দিতে হবে, ব্যক্তি স্বাধীনতা দিতে হবে, যে স্বাধীনতার উপরে নির্ভর করবে তার চাল চলন, কথাবার্তা, বেশভূষা ইত্যাদি দেখলেই আপনি বুঝতে পারবেন সে কিসের প্রতি বেশি আগ্রহী। সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, আমরা যদি এই দুইজনকে লিজেন্ড মনে করি, তারা দুইজন খেলাধুলায় পারফেক্ট। একজন তো যোগ্য নেতাই, মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশ দলের জন্য একজন যোগ্য নেতা, তার নেতৃত্ব বাংলাদেশ মিস করে। যাই হোক, তো সাকিব আল হাসান এবং
মাশরাফি বিন মর্তুজা অথবা আমাদের সাতক্ষীরার মোস্তাফিজুর রহমান, আমি এই তিনটা লোকের কথা বলছি। এদের ভিতরে যে প্রতিভা আছে, মোস্তাফিজের ভিতরে প্রতিভা আছে, এটা কিন্তু সে ঢাকাতে যে প্রমাণ করে আসে নাই। সো আমরা তাদেরকে সেই সুযোগ, সরকার, রাষ্ট্র বা ক্রীড়া সংস্থাগুলো তাদেরকে সুযোগ করে দিয়েছে, তাদেরকে বিভিন্ন ক্যাম্প করেছে। সেই ক্যাম্পের মাধ্যমেই তার ভিতরে যে প্রতিভাটুকু ছিল, এই প্রতিভাটা কী হয়েছে, বেরিয়ে এসেছে। সো একজন শিশুকে ছোটকাল থেকে তার প্রতিভা প্রকাশ করবার মতো সুযোগ তৈরি করে দিতে হবে। তাহলে সমাজকর্ম পাঠের প্রয়োজনীয়তা, সুপ্ত প্রতিভার বিকাশের জন্য সমাজকর্ম পাঠ করা প্রয়োজন আছে। এরপর হচ্ছে অবহেলিত শ্রেণীর স্বার্থ সংরক্ষণ। আমরা যদি এই জায়গায় লিখি, অবহেলিত শ্রেণীর স্বার্থ সংরক্ষণ। অবহেলিত শ্রেণী কারা? সমাজে পিছিয়ে পড়া, বঞ্চিত, অসহায়। পিছিয়ে পড়া, বঞ্চিত, অসহায় মানুষের স্বার্থ সংরক্ষণ করাটাও সমাজকর্ম করতে হলে অবশ্যই সমাজকর্ম পাঠ করা প্রয়োজন। আমরা দেখে থাকি বিভিন্ন সময় রিপোর্ট হয়, বিভিন্ন সময় মিডিয়াতে আসে যে অসহায় মানুষের বিপরীতে যে ত্রাণ বা বিভিন্ন সামগ্রী, সরকারি যে সেবাগুলো আসে, সেইগুলো ধনাঢ্য ব্যক্তিরা হজম করে। এই ধরনের কোনো কাজ করা সমাজকর্মের আওতার ভিতরে পড়ে না। একজন সমাজকর্মী বিশ্বাস করে যে, একজন সমাজকর্মী মনে প্রাণে বিশ্বাস করে অবহেলিত শ্রেণীর স্বার্থ কিভাবে উদ্ধার করা যায়, অবহেলিত শ্রেণীর সমস্যা কিভাবে নিরসন করা যায়। তাহলে অবহেলিত শ্রেণীর সমস্যা নিরূপণে অবশ্যই সমাজকর্ম পাঠের প্রয়োজনীয়তা আছে। এরপর হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ। সমাজকর্ম পাঠের অন্যতম প্রয়োজনীয়তা হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ। কেন এটার প্রয়োজন সমাজকর্মের ক্ষেত্রে? প্রয়োজন হচ্ছে আমরা সমাজ এবং সমাজের সমস্যা নিয়ে আলোচনা করে থাকি। আমাদের কাজ হচ্ছে সমাজ এবং সমাজের সমস্যাগুলো নিয়ে আলোচনা করা। এখন অতিরিক্ত জনসংখ্যা হলে একটি সমাজে কি ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে বন্ধুরা? অতিরিক্ত জনসংখ্যা বসবাস করে কোথায় আমরা জানি? বস্তিগুলাতে। এই অতিরিক্ত জনসংখ্যার চাপে ওই এলাকার পরিবেশ খুবই নোংরাটে থাকে। ওই এলাকার মানুষ খুবই নিচু জীবনযাত্রায় বসবাস করে। তাহলে আমাদের কি করতে হবে? জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। শুধু নিয়ন্ত্রণ করলে হবে না, আমরা বলেছিলাম সচেতনতা বৃদ্ধি না করলে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যাবে না। যদি জনগণকে স্বনির্ভর করা না যায়, স্বনির্ভরতা যদি জনগণের ভিতরে না আসে, তাহলে কি জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যাবে না। জনগণকে যতদিন আমরা মানুষকে যদি মানব সম্পদে রূপান্তর করতে পারি, তাহলে জনসংখ্যা নিয়ন্ত্রণ কিন্তু করা লাগবে না, আলটিমেটলি চলে আসবে। অর্থাৎ আমি যখন দেখব আমার একটি সন্তান বা দুইটি সন্তান বা পাঁচটি সন্তান আছে, তার ভিতরে দুইটা সন্তান ভালো আছে, তিনটা সন্তান খুব খারাপ আছে, বা একাধিক মানুষ থাকলে কী ধরনের সমস্যাগুলো তৈরি হয়, আমরা তাদেরকে সঠিকভাবে পরিচালনা করতে পারি কিনা বা তাদেরকে সঠিক জায়গায় বসাতে পারি কিনা, এর জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণটা খুব জরুরি। এরপর হচ্ছে সামগ্রিক উন্নয়ন। একটি সমাজের সামগ্রিক উন্নয়ন করবার জন্য যেই সমস্ত বিষয়গুলো জানা দরকার, সেগুলো জানতে হলে অবশ্যই সমাজকর্ম পাঠ করতে হবে। সমাজকর্ম পাঠের প্রয়োজনীয়তা হচ্ছে সমাজের সামগ্রিক উন্নয়নের জন্য, নট অনলি গ্রাম উন্নয়ন অথবা শহর উন্নয়ন। গ্রাম উন্নয়নটা কীভাবে হবে, শহর উন্নয়ন কীভাবে হবে, অন্যান্য উন্নয়নগুলো কীভাবে হবে, সব কিছুর উন্নয়ন একত্রে সামগ্রিক উন্নয়ন। আর এই সামগ্রিক উন্নয়নের ব্যাপারে ধারণা পেতে হলে আমাদের কি করতে হবে? সমাজকর্ম পাঠ করতে হবে। এরপর হচ্ছে সমাজ সংস্কার। বন্ধুরা, সমাজকর্ম পাঠের আরেকটি অন্যতম প্রয়োজনীয়তা হচ্ছে সমাজ সংস্কার। আমরা প্রতিটা মানুষই সমাজের সংস্কার চাই। সংস্কার কি? একটা ভিত আছে,
একটা ভিত আছে, সেইটাকে সুন্দর করে সমসাময়িক বাস্তবতার নিরিখে সমসাময়িক পর্যায়ে নিয়ে আসাটাই হচ্ছে সংস্কার। সো সমাজের যে সমস্ত জড়া জঞ্জালগুলো আছে সেইগুলোকে দূর করে, সেইগুলোকে রিমুভ করে সমসাময়িক পরিস্থিতির সাথে সমন্বয় সাধন করাটা হচ্ছে সমাজ সংস্কার। আমাদের সমাজে বিভিন্ন রকমের কুপ্রথা আছে, এই কুপ্রথাগুলো দূর করে দিতে হবে। যেমন আমাদের বিধবা বিবাহ এক সময় ছিল না বন্ধুরা, বিধবা বিবাহ করা যেত না, তাই না? আমরা জানি বিধবা বিবাহ, একজন নারী তার স্বামী হারা হয়ে গেলে সে আর দ্বিতীয় বিবাহ করতে পারবে না। এটা একটা অন্যতম রীতি ছিল সনাতন সমাজে, হিন্দু সমাজে। সেই জায়গায় সংস্কার এসছে। এখন কিন্তু বিধবা বিবাহ প্রচলিত আছে। তাহলে কী জন্য এটা সম্ভব হয়েছে? সমাজ সংস্কারের ফলে। সো সমাজের খারাপ দিক থেকে ভালো দিকে আনয়নের জন্যই সমাজ সংস্কার করা প্রয়োজন হয়। সর্বশেষ আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে সামাজিক আন্দোলন। সামাজিক আন্দোলন, সামাজিক আন্দোলনটা সমাজকর্ম পাঠের প্রয়োজনীয়তা হচ্ছে এই সামাজিক আন্দোলনটা কিভাবে হয়, কেন, এটা জানার জন্য। আমরা যদি ধরে থাকি, আমাদের একটি আইন আছে নারী ও শিশু নির্যাতন দমন আইন, যে আইনটি নারী এবং শিশুদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা যদি সে 1961 সালের মুসলিম পারিবারিক অধ্যাদেশ আইন পড়ি, সেই জায়গায়ও বিভিন্ন রকমের নারীদের কল্যাণের জন্য বিভিন্ন রকমের আইন আছে। কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে আসলে দেশ যত উন্নত হচ্ছে, যত আমরা ডিজিটালাইজেশন হচ্ছি, সমস্যা কিন্তু ততটা ছড়িয়ে যাচ্ছে। সমস্যাটা ঠিক সেইভাবেই নতুন নতুন রূপ নিয়ে আসছে। আমরা দেখেছি ইপটিজিং, আমরা গতদিন ক্লাসে বলেছিলাম ইপটিজিং। এই ইপটিজিং যখন চারিপাশে ছড়িয়ে পড়লো, তখন প্রতিটা সমাজ থেকে ছোট ছোট করে আন্দোলন শুরু হলো। এখন আমরা যেটা দেখছি, বিভিন্ন জায়গায় মানববন্ধন হচ্ছে, সেমিনার হচ্ছে, ওয়ার্কশপ হচ্ছে, তারপর হচ্ছে সভা হচ্ছে। কেন হচ্ছে? সমাজের অবাঞ্ছিত বা খারাপ যে পরিবেশগুলো সৃষ্টি হয়েছে, নারী নির্যাতন সহ সাম্প্রতিক সময়ে যে রেপ টেপ আছে, এগুলো নিয়ে এই সমস্যাগুলো থেকে পরিত্রাণের জন্য সামাজিকভাবে আন্দোলন করে সেটা পরিবর্তনের জন্য সরকারকে মেসেজ দেওয়া, রাষ্ট্রকে মেসেজ দেওয়া, সেটা হচ্ছে সামাজিক আন্দোলন। সমাজকে পরিবর্তনের জন্য, সমাজকে ভালো পথে আনয়নের জন্য আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে সামাজিক আন্দোলন। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সামাজিক আন্দোলন সমাজকর্ম পাঠ করলে এই সমস্ত বিষয়গুলো আমরা জানতে পারবো। এর বাইরে আরও অনেক কিছু আছে, যেহেতু স্বল্প সময়ের ক্লাস, এই স্বল্প সময়ে এতটুকু বেশি বা আরও ডিপলি, আরও ডিটেলস অনেক কিছু বলা হয়তো বা সম্ভব হচ্ছে না। বন্ধুরা, আমরা এই সমস্ত দিকগুলো অবশ্যই মেনে চলব এবং নিজেকে মানব সম্পদ রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ হিসেবে সেভাবে নিজেকে আমরা গড়ে তুলব। আমার সমাজে আমার প্রয়োজন, আমার সমাজে আমার প্রয়োজন আছে, আমারও সমাজের প্রতি কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, সেগুলো আমরা সঠিকভাবে পালন করব। এবং এই করোনাকালীন সময়ে আমরা সকলেই লেখাপড়ার সাথে থাকব এবং ক্লাস সম্পর্কে কোনো কিছু জানতে হলে বা বুঝতে সমস্যা হলে নিশ্চয় আমাদের যেই ক্লাসটি অনলাইনে যাচ্ছে তার নিচে কমেন্টস বক্স আছে, সেখানে কমেন্টস করলে আশা করি আমরা সেই সমস্যাগুলোর সমাধান বা সমস্যাগুলো কীভাবে কাটিয়ে ওঠা যায় সেই ব্যাপারেও চিন্তাভাবনা করব। সেই আশাবাদ করে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। এই করোনাকালীন অবস্থায় তোমরা সকলেই সেফ থাকবে, নিজের পরিবারকে সেফ রাখবে, সেই প্রত্যাশায় আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।